ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির পরিস্থিতি। অবরোধ শিথিল হওয়ায় কড়া পাহারায় চলছে যানবাহন। প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ উপদেষ্টার। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। হঠাৎ পাহাড়ে অস্থিরতায় দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছেন রাজনৈতিক দলের নেতারা। সহিংসতা ও অবরোধের কারণে পূজার ছুটিতে পর্যটন ব্যবসায় ধস। পূজার বন্ধের মধ্যে পর্যটকদের প্রচুর সমাগম ছিল, সব টিকিট আমরা রিটার্ন করতে হচ্ছে। আজকে পর্যন্ত এটা আসলে দোয়াশার মধ্যে আছে, কারণ এটা এখনো কোনো সমাধানে আসেনি। যাত্রীও যেমন হয়রানি, আমাদের ব্যবসায়িক দিক থেকে প্রচন্ড ক্ষতি। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি, মন্তব্য ফখরুলের। দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ চায় বিএনপি। ভারত চায় যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যাওয়া চাইবে, তখনই সেটা হবে। বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাশে থাকবে যুক্তরাজ্য, জানালেন ব্রিটিশ হাই কমিশনার। ইসিতে বৈঠক করেছেন ৩ সদস্যের ইইউ প্রতিনিধি দল। মহাসপ্তমীতে বিহিত পূজার আনুষ্ঠানিকতা, চক্ষুদানে দেবীর প্রাণ প্রতিষ্ঠা। মন্ত্র আরতিতে মণ্ডপে মণ্ডপে চলছে বন্দনা। মা যেন সবার দুঃখ দুর্দশা দূর করে দেশকে শান্তিতে রাখে, সকল পাপীদের বিনাশ করে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি। বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের ১৪৪ ধারা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহরায় সীমিত আকারে ছাড়ছে দূরপাল্লার যানবাহন। সাজেকে ৩ দিন আটকা পড়া পর্যটকরাও ফিরতে শুরু করেছেন। খাগড়াছড়িতে এই ঘটনার জন্য ভারতের ইন্ধনকে দুষছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু দোকানপাট খুললেও খাগড়াছড়িতে বেশিরভাগ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। আগের দিন সংঘর্ষে আহতদের চিকিৎসার সুবিধার্থে খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে ঢাকা ও চট্টগ্রাম সড়কপথে অবরোধ দুপুর ১২টার পর থেকে শিথিল করে জুম্মু ছাত্র জনতা। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে, তবে নিরাপত্তার কারণে যানবাহন ও মানুষের চলাচল অনেকটাই সীমিত। খাগড়াছড়িতে থাকবো আর কি, থেকে একটু ঘুরবো, থাকতে গিয়ে 3 দিন যাবো এই জায়গায় আমি আটকা। এখন হচ্ছে ঢাকা সেফলি যেতে পারলে এটাই অনেক। ঢাকা থেকে আসছি, আসার পর এখানে আটকা পড়ছি। আমাদের উৎসব, আমরা এখন বাড়ি ফিরে যাব, আমাদের সেই ব্যবস্থা করেন। সেনাবাহিনী ও বিজিবির সাহায্যে দূরপাল্লার পরিবহনগুলোকে একসাথে করে নির্দিষ্ট সময়ে আনা নেয়া করা হচ্ছে। সাজেকে আটকা পড়া পর্যটকরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। প্রশাসনের নিরাপত্তা দিয়ে আমাদেরকে যাত্রীদেরকে সেবা দেবে নিয়ে যাচ্ছে। তো প্রশাসন কতক্ষণ সেবা দেবে? সেনাবাহিনীরা আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে, যার কারণে এখন তাদের ভরসায় আমরা এখন রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আর্মি আমাদেরকে হেল্প করছে এখান থেকে বের হইতে, আর এখন আর কিছুক্ষণ পরে আমরা বাসায় যাব। সব অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে এবং তারপরে দিনই কারফিউ চলেছিল, আমরা সাজেকে যেতে পারিনি। পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পরিস্থিতি শান্ত হলে আমরা এটা দেখে নিব, আমরা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে আছি। কদিন পর পর সংঘাতে পাহাড়ের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। এই ধরনের ঘটনা ঘটলে পর্যটকদের উপরে প্রভাব ফেলে এবং পর্যটন খাতের উপরে প্রভাব পড়ে, যা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এদিকে রাজধানীর রমনায় ডিএমপির 5টি থানার ভবন নির্মাণ উদ্বোধন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারত ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। যে উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে, এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা করছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে
এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। গত রাতে যুগ্ম ছাত্র জনতার নামে ফেসবুকে 3 পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয়া হয়। এর আগে রোববার 144 ধারা ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষ হয়। গুইমারায় দুষ্কৃতিকারীদের গুলিতে 3 জন পাহাড়ি নিহত এবং মেজর সহ 13 সেনা সদস্য আহত হওয়ার খবর জানিয়ে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। 3 জন নিহত, সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজন আহতের পর থমথমে খাগড়াছড়ির গুইমারা এলাকা। রোববারের ঘটনার জন্য পরস্পর বিরোধী বক্তব্য মিলছে। এই ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন থাকতে পারে বলে ধারণা করছেন কেউ কেউ। দ্রুতই সম্প্রীতি ফিরে আসুক এমন প্রত্যাশা স্থানীয় অধিবাসীদের। ঘটনাস্থল গুইমারার সবশেষ পরিস্থিতি দেখেছেন সহকর্মী রিয়াজ রায়হান, ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। দর্শক, খাগড়াছড়ির গুইমারা রামসু বাজার, এই বাজারটি মূল যে সড়ক রয়েছে সেই মূল সড়ক থেকে 100 থেকে 150 গজ ভিতরে এই যে বাজার, এটি পুরোপুরি একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বাজারের অন্তত 50 থেকে 60টি দোকান পুড়ে গেছে, অন্তত 50টির মতো মোটরসাইকেল বা আনুষঙ্গিক জিনিসপত্র পুড়ে গেছে, 70 থেকে 80টির মতো বাড়ি ঘর ছোট কাঁচা পাকা একদম ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে এবং অনেকগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এই শিক্ষার্থী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যুগ্ম ছাত্র পরিষদের ব্যানারে আয়োজিত একটি মানববন্ধন করার চেষ্টা করে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আসলে যেহেতু 144 ধারা জারি রয়েছে সেহেতু আইন ভঙ্গ না করার জন্য তাদেরকে অনুরোধ করে। তারা সেই অনুরোধ উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে নিয়ে একটি বাকবিতণ্ডা তৈরি হয়। তারপরে মূলত সংঘর্ষের সূত্রপাত। সেই সংঘর্ষ ভয়াবহ যে অগ্নিকাণ্ডের রূপ নেয়। এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই অগ্নিকাণ্ডের ঘটনার জন্য মূলত এক পক্ষ আরেক পক্ষ দায়ী করছে। বাঙালিরা দায়ী করছেন পাহাড়িরা দায়ী করছেন বাঙালিকে। তবে দুই পক্ষই একমত যে এখানে এই যে একটি শান্তির পাহাড় বা একটি স্থিতিশীল পাহাড়, সেই পাহাড়ের স্থিতিশীলতা বা শান্তি বিনষ্টের জন্য তৃতীয় একটি পক্ষ যে চেষ্টা করছে সেটি বিষয়ে মূলত পাহাড়ি এবং বাঙালি দুই পক্ষই একমত এবং তারা বলছেন এটি যাতে না ঘটে, এলাকার মানুষেরা যাতে শান্তিতে বসবাস করতে পারে। মোটামুটি আমিও বিশেষ করে সেনাবাহিনীদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা একটু এলাকায় জনগণকে বুঝান। এই যে ক্ষতি যে যারা হয়েছেন তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন। এই পুরো যে বাজার, এই বাজারে যারা ব্যবসায়ী ছিলেন বা আশপাশে যারা ছিলেন তারা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছেন। আমি নিজেই উদ্যোগে, আমার বাড়ির সামনে এই বাঙালি দোকান 3টা আছে, বাঙালি বাড়ি আছে, আমি নিজের নিরাপত্তা দিয়ে ওদেরকে আমি রেহাই করছি। দেখেন আপনার অক্ষত অবস্থায় কোনো কিছু হয় নাই, কিন্তু ওখান থেকে যারা আসছে বাঙালি, আপনারা একটু পারলেন না আমাদের ইয়াগুলো একটু চেষ্টা করার। এই যে একটা আস্থা এবং বিশ্বাসের সংকট, যে সংকটটি তৈরি হয়েছে, সেই সংকটটি কবে জোড়া লাগবে বা কবে আবার আগের মতো হবে সেটি বলা মুশকিল। এখানে যারা বসবাসরত পাহাড়ি এবং বাঙালি রয়েছেন তাদের যেমন ভূমিকা রয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, যেসব সংস্থারা দায়িত্ব পালন করছেন তাদেরও আসলে ভূমিকা রয়েছে এবং তারা বলছেন যে তার সবাইকে মিলে একটি শান্তির খাগড়াছড়ি বা শান্তির পার্বত্য অঞ্চল গড়ে তুলতে হবে। এই পার্বত্য এলাকায় আমরা ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলেই আমরা বাংলাদেশি। তো আমাদের সকলের দায়িত্ব হবে এই এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখা এবং এই পার্বত্য এলাকায় যাতে আমরা সকলে শান্তিতে সুন্দরভাবে বসবাস করতে পারি সেটা নিশ্চিত করা, এবং সেই লক্ষ্যে আমরা বিজিবি সর্বোচ্চ শক্তি নিয়োগ করব। খাগড়াছড়িতে এখনও 144 ধারা বলবৎ রয়েছে অনির্দিষ্টকালের জন্য। আর আজকের যে পরিস্থিতি অনেকটাই শান্ত এবং স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, যদিও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা আসলে দীর্ঘদিন সময় লাগবে তাদের উঠে দাঁড়াতে। আর আজকে যুগ্ম ছাত্র পরিষদ যারা এই অবরোধ আহ্বান করেছিলেন তারা 12টার পর থেকে শিথিল করেছে, যেহেতু গতকালকে 3 জন মারা গেছে, তাদের সৎকারের বিষয় রয়েছে, পাশাপাশি যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার বিষয় রয়েছে। সবকিছু মিলিয়ে আমরা অবরোধের আসলে তেমন কোনো ধরনের খবর আমরা পাইনি বা কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতির খবর পাইনি। এখন পর্যন্ত পাহাড় মোটামুটি শান্ত রয়েছে, অর্থাৎ খাগড়াছড়ির যে পরিস্থিতি, গুইমারা যে গতকালকে যেখানে বড় ধরনের ঘটনা ঘটেছিল সেটি অনেকটা শান্তই রয়েছে। শহরের অবস্থা অনেকটা স্বাভাবিক, জনজীবন, মানুষ চলাফেরা করতে শুরু করেছে, যানবাহন শুরু করেছে, দোকানপাট আস্তে আস্তে ধীরে ধীরে খুলতে শুরু করেছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, গুইমারা, খাগড়াছড়ি। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম,
খাগড়াছড়ির খবরগুলো রাখছেন সহকর্মী রিয়াজ রায়হান, তার কাছ থেকে আবারও সেখানকার খবর জানার চেষ্টা করব। রিয়াজ, আপনি আমার সাথে যুক্ত আছেন। দিনের আলোর খবরগুলো তো আমরা জানছিলাম আপনার কাছ থেকে, একটু আগেই আপনার একটি কাজ আমরা দেখছিলাম। রাতের আধারে এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? পূজার ছুটিতে অনেকেই ফিরতে পারছেন না নিজের বাসায়, কি অবস্থা সেখানে? এখন পরিস্থিতি আমরা যদি বলি যে খাগড়াছড়ি শহরের অবস্থা মোটামুটি ভালো, কারণ 140 ধারা চলছে। 140 ধারা ভঙ্গ করে আসলে কেউ আজকে কোনো ধরনের মিছিল মিটিং বা কোনো ধরনের সমাবেশ, কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হয়নি। তবে গত দুদিন যে এরকম থমথমে পরিস্থিতি ছিল সেটি কিছুটা উন্নতি হয়েছে বটে। আমরা যদি মূল শহরে দাঁড়িয়ে আছি আমরা এখন, শাপলা চত্বর যেটিকে বলা হয়, সেখানে আপনি দেখতেই পাবেন যে কিছু কিছু দোকানপাট, বিশেষ করে খাবারের হোটেল সহ নিত্য প্রয়োজনীয় যে পণ্যের যে দোকানগুলো রয়েছে, বিশেষ করে ওষুধ, তারপরে মুদি দোকান, সেই ধরনের দোকানগুলো খোলা আছে এবং সেখানে মানুষ তাদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে প্রয়োজনীয় বাজার সদাই করে তারা চলে যাচ্ছেন। তবে অহৈতুক ঘোরাফেরা বা একেবারে দলবদ্ধ হয়ে ঘোরাফেরা যে বিষয়টি সেটি নেই। আবার অনেক, যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ বা সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে, সেখানেও দুর্গাপূজাও আমরা দেখেছি কয়েকটি মণ্ডপে গিয়ে, সেখানে দুর্গাপূজার আসলে তারা তাদের মতো করে এবং নিজেদের যে পূজা অর্চনা সেটি করছে এবং সেই উৎসবের আমেজে খুব একটা ভাটা পড়েছে বলে গত দুদিন যেরকম ছিল একটি আতঙ্কিত অবস্থা বা কিছুটা নীরব ছিল, তবে সেটি আজকে দিনের পর থেকে অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে। এবং এখন এখানকার মূলত পাহাড়ি বাঙালি বা যারা আছেন স্থানীয়রা সবারই একটি প্রত্যাশা, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব এটিকে সহনশীল পর্যায়ে নিয়ে আসা এবং যে সম্প্রীতির যে বন্ধন বা পাহাড়ে যে সম্প্রীতির বন্ধন, ঐক্য, সেগুলো যাতে আবার আগের মতো অবস্থায় ফিরে আসে, যাতে এখানে তৃতীয় কোনো পক্ষ একটি ঘটনাকে কেন্দ্র করে আরেকটি ঘটনার পর্যবেসিত করতে না পারে বা একটি থেকে আরেকটি দিকে অন্য কোনো দিকে মোড় না নিতে পারে, সেজন্য সজাগ আছে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা শহর জুড়ে টহল দিচ্ছেন, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি কেউ সৃষ্টি করতে না পারে। অনেক ধন্যবাদ আপনাকে রিয়াজ। হঠাৎ পাহাড় অশান্তির ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বলে মনে করে বিএনপি, বরং এই ঘটনার পেছনে কোনো পক্ষের মাস্টার প্ল্যান থাকার আশঙ্কা করছে দলটি। বিএনপি নেতারা বলেন, পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই, এমন শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দল। আলোচনায় উঠে আসে দেশের উত্তপ্ত রাজনীতির পাশাপাশি পাহাড়ি অঞ্চলের সংঘাতের ইস্যু। এখানে একটি নেতৃত্বমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে। পাহাড়ে বাঙালি স্থানান্তরের জিয়াউর রহমানের ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ। বলেন, দূরদর্শী সে সিদ্ধান্ত না নিলে যে কোনো সময় পাহাড় অন্য দেশের অংশ হয়ে যেত। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন। নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপে আরেক বিএনপি নেতা রিজভী আহমেদ হঠাৎ পাহাড়ে সংঘাতময় পরিস্থিতির পেছনে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। পাহাড়ে হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। দেশ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড বা যে ধরনের কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটা ব্যর্থ করতে হবে। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক পাহাড় শান্ত করতে সরকারের দৃশ্যমান ভূমিকা না থাকায় সমালোচনা করেন। একটা সামাজিক নৈরাজ্য এখন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এই সামাজিক নৈরাজ্য অচিরেই যদি এটাকে বন্ধ করা না যায়, একটা রাজনৈতিক নৈরাজ্যে এটা কিন্তু পর্যবেসিত হবার ঝুঁকিটা কিন্তু বাড়ছে। আমার খাগড়াছড়ি এখন জ্বলছে। পার্বত্য অঞ্চলকে নিয়ে আমার দেশের ভেতরে আন্তর্জাতিকভাবে অনেক প্লেয়াররা তারা কিন্তু সক্রিয় আছেন। এছাড়াও নেতারা নির্বাচনের আগে দেশে অরাজকতা তৈরির জন্য দুই একটি রাজনৈতিক দলের সমালোচনা করেন। বলেন, বিদেশ থেকে আগত বুদ্ধিজীবীদের পরামর্শে পিআরের নামে উদ্ভট চিন্তা সামনে এনেছে তারা। আমরা কখনোই এটিকে সহ্য করব না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় এক অনিশ্চয়তার মধ্যে পড়েছে পর্যটন খাত। ঢাকা খাগড়াছড়ি রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পরিবহন কোম্পানিগুলো। পর্যটন এলাকা ও পূজার ছুটি থাকায় যাত্রীদের চাপ থাকলেও বাতিল করতে হচ্ছে বাসের যাত্রা, ফেরত দিতে হচ্ছে যাত্রীদের টাকা, বুকিং বাতিল হয়েছে হোটেলের। ইম্পেরিয়াল এক্সপ্রেস আরামবাগ কাউন্টার থেকে বলছিলাম, খাগড়াছড়িতে 144 ধারা জারির কারণে আপনার হচ্ছে গাড়িটা আজকে যাবে না। ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের কর্মকর্তা নাজমুল হাসান ইমন গত দুদিন ধরে যাত্রীদের এভাবেই জানাচ্ছেন ঢাকা খাগড়াছড়ির যাত্রা বাতিলের সিদ্ধান্ত। লোকসান বলতে আপনার দেখা যাচ্ছে একটা গাড়িতে প্রায় 30টা সিট থাকে। দেখা যাচ্ছে গত পরশু দিনও গাড়ি অমিট করা লাগছে, যায়নি, তাদেরকে রিফান্ড করেছে। গতকালকেও যায়নি, তাদেরকে রিফান্ড করা হচ্ছে। আজকে যা আসবে দেখছে আশা গাড়ি অমিট করতে হচ্ছে। ম্যাক্সিমাম অনেক লস হচ্ছে এগুলো। ওনারা অনলাইনের সাথে নাম্বার দিয়ে দিচ্ছে, অনলাইন যোগাযোগ ওনারা যে মাধ্যমে টিকিট ওনার মাধ্যমে টিকিট রিফান্ড পেয়ে যাচ্ছে। ইম্পেরিয়াল বাসের মতো রাজধানীর আরামবাগের শ্যামলী পরিবহনেরও একই অবস্থা, যাত্রা বাতিল, তাই রিফান্ড করতে হচ্ছে টিকিটের টাকা। গতকালকে আমরা ফোন দিয়েছি যে আমাদের গাড়িটা বন্ধ আছে, আমরা গাড়িটা ছাড়ছি না। তখন উনি বলে যে ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু আপনাদের গাড়ি ছাড়বেন না তাহলে আমাদের টাকাটা রিফান্ড করে দেন। তো উনি এই যে মাত্র আপনাদের সামনে আসলো, আসার পরে যে টিকিটটা দিয়ে গেলো, আমি এই যে আপনাদের সামনে ওনাকে রিফান্ড করে দিলাম 14,000 টাকা, আপ ডাউন 14,000 টাকার টিকিট। এরকম আরও অনেক আছে। খাগড়াছড়ি পর্যটন এলাকা হওয়ায় এমনিতে যাত্রীদের চাপ থাকে, তার সাথে পূজার ছুটি। এমন ভরা মৌসুমে বাস ছাড়তে না পারায় বসে থাকতে হচ্ছে হাত গুটিয়ে। এখন তো পূজা শুরু হয়েছে, যাত্রীর প্রচণ্ড চাপ। কালকে তো হিউজ চাপ, সবাই ছুটি হবে, অফিস ছুটি হবে। কালকে বন্ধ থাকলে যাত্রীও যেমন হয়রানি, আমাদের ব্যবসায়িক দিক থেকে প্রচণ্ড ক্ষতি। 4 দিন পর্যন্ত গাড়ি বন্ধ, পর্যটকরা এখন পূজার বন্ধের মধ্যে পর্যটকের তো প্রচুর সমাগম ছিল, সব টিকিট আমরা রিটার্ন করতে হচ্ছে। আজকে পর্যন্ত এটা আসলে দোয়াশার মধ্যে আছি, কারণ এটা এখনো কোনো সমাধানে আসেনি। তো আমরা আশা রাখছি খুব রিসেন্টলি সমাধান হবে, পরিস্থিতি আবার আগের মতোই হবে। ওদিকে বুকিং বাতিল হয়েছে খাগড়াছড়ির হোটেল মোটেলগুলোর। সরগরম পর্যটন কেন্দ্রগুলো এখন শুনশান। আমাদের অনেক বুকিং ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে, এবং সামনের মাসেরও যে বুকিং ছিল সেগুলোও প্রায় 50% বাতিল হয়ে গেছে। আমাদের আর্থিকভাবে পর্যটন মডেল খাগড়াছড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা দ্রুতই কাটুক অনিশ্চয়তা, হোক অপেক্ষার অবসান, শান্তি ফিরুক খাগড়াছড়ির পথে প্রান্তরে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে দিল্লি। এই মনোভাব জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতের আচরণের উপর। তবে দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে সম্মানজনক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তার দল, জানান বিএনপি মহাসচিব। মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের পর থেকেই টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। 2024 সালের 5 আগস্ট থেকে দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাকে ফেরত চেয়ে চিঠি পাঠালেও তার উত্তরই মেলেনি এখনো। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে হরহামেশায় বৈঠক হচ্ছে বিএনপি নেতাদের। সব ছাপিয়ে প্রশ্ন, প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক নিয়ে দলটির ভাবনা কি? খুব পরিষ্কার, আমরা সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগ তো ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে। 2014 সালের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ দৃশ্যমান ছিল উল্লেখ করে বিএনপি বলছে, পরের দুটি নির্বাচনকেও বৈধতা দিয়েছে তারা। এসব ঘটনায় সম্পর্কের টানাপোড়েন বেড়েছে বলে মত মির্জা ফখরুলের। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আপনার আমেরিকারও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মধ্যে ঢুকবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। জানান, প্রতিবেশী দেশটির সাথে সম্মানজনক সম্পর্ক চাই দেশের মানুষ। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যে আসতে চাইবে,
তখনই সেটা হবে। মহাসচিব জানান, কেবল ভারত নয়, সব দেশের সাথেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে। পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় প্রতিনিয়তই পাল্টাচ্ছে কূটনীতির অগ্রাধিকার। এরকম বাস্তবতায় প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে ধাবিত হয় তার উপর নির্ভর করবে অনেক কিছুই। বিএনপি বলছে তাদের দল সবসময়ই বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এগিয়ে নিতে চায় প্রতিবেশীর সাথে সম্পর্ক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পর কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। বলেন, পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে ও ভোট গণনার সময় প্রবেশাধিকার থাকবে কি না তা জানতে চেয়েছে ইইউ। এর আগে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সিইসির সাথে বৈঠক শেষে জানান, নির্বাচনের দায়িত্বে থাকা পোলিং এজেন্টদের প্রশিক্ষণ ও ভোটার সচেতনতা সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে যুক্তরাজ্য। নির্বাচন ভবনে ইইউ প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের বৈঠক হয়। পরে ইসি সচিব জানান, ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেটা জানতে চেয়েছিলেন সেই ক্ষেত্রে আমরা বলেছি যে নির্বাচন শেষ হওয়া বলতে বোঝায় আমরা গেজেট নোটিফিকেশন পাবলিকেশন পর্যন্ত। আক্তার আহমেদ জানান, ইইউ প্রতিনিধি দল চট্টগ্রাম ও সৈয়দপুর সফর করে ইসির কাজের গতিকে সন্তোষজনক মনে করছে। 31শে অক্টোবর পর্যন্ত আরেকটা ভোটার তালিকা আমরা প্রকাশ করব এবং সেটার পরে সম্পর্কে জানতে চাইলেন যে 31শে অক্টোবর কেন, এটা অন্য কোনো ডেট না কেন। তো আমরা যুক্তিটা বললাম যে আমরা নতুন ভোটারদের নিতে চাই, ভোটের শিডিউল ঘোষণার আগে আমাদের ভোটার তালিকা কনফার্ম করতে হয় ইত্যাদি ইত্যাদি। এর আগে সিইসির সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সারাহ কুক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাজ্য। The UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. তবে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্ন এড়িয়ে যান ব্রিটিশ হাই কমিশনার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মহা আড়ম্বরে পালিত হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমী। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সপ্তমী পূজার মাধ্যমে 7 জন্মের পাপ মোচন হয়। তাই সূর্যোদয়ের পরেই শুরু হয় পূজার আচার। দেবীর চরণে চলে ভক্তদের মনোবাঞ্ছা পূরণে উপবাস আর প্রণাম। ঢাকের তাল, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ধূপে দেবী দুর্গার আগমনী বার্তা। ষষ্ঠীতে বোধন শেষে দেবী জাগ্রত হবেন, সেই লক্ষ্যে ভোর থেকেই শুরু আয়োজন। মহাসপ্তমীর সকালেই নবপত্রিকা প্রবেশ, সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে চলে দেবীর বন্দনা। আসন, বস্ত্র, পুষ্পমাল্যের মতো ষোড়শোপচারে দেবীর আরাধনায় কৃপা লাভের প্রার্থনা করেন ভক্তরা। শাস্ত্রমতে সপ্তমীতে দেবীর চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এরপরই জেগে ওঠেন মহামায়া। সেই জাগরণ পরবর্তী সময়ে এখন আজকে চক্ষুদান অনুষ্ঠিত হয়েছে। চক্ষুদানটি হচ্ছে আসলে চক্ষুর উন্মিলন, অর্থাৎ ভক্তরা তার কাছে ভক্তি নিবেদন করবেন, তিনি সেটা গ্রহণ করার জন্য তার কাছে আমাদের প্রার্থনা। সপ্তমীতে মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপ লাভ করেন দেবী। সেই রূপেই প্রণাম মন্ত্রে হয় দেবীর অর্চনা। কল্পারম্ভ ও বিহিত পূজা শেষে ফুল বেলপাতায় অঞ্জলি। বেলা 11টার পর ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি শেষে প্রসাদ গ্রহণ করেন। দেবীর কাছে কৃপা প্রার্থনায় কেউ চান আত্মমুক্তি, সন্তানের কল্যাণ কিংবা গোটা বিশ্বের মঙ্গল প্রার্থনা। শিশু ভক্তদেরও সপ্তমী ঘিরে নানা পরিকল্পনা। বড় ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, ওর জন্য পরীক্ষায় ভালোভাবে জিপিএ 5 পায় আর যেন ওর টার্গেটে ও পৌঁছাতে পারে। মা যেন সবার দুঃখ দুর্দশা
দূর করে সবার জন্য মঙ্গল আনয়ন করে, দেশকে শান্তিতে রাখে, সকল পাপীদের বিনাশ করে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে এবার মণ্ডপে মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকেশ্বরী মন্দিরেও পুলিশ র্যাবের পাশাপাশি সকাল থেকে মোতায়েন ছিল 2 প্লাটুন বিজিবি। চক্ষুদানের মাধ্যমে জাগ্রত হয়েছেন দেবী, তাই তারই চরণে যত অভিযোগ, দাবি আর প্রার্থনা। গজে করে এসেছিলেন দেবী, যাবেন দোলায়। মাঝের এই সময়টাতে ভক্তদের যাতে কৃপা করেন সেই প্রার্থনা মণ্ডপে মণ্ডপে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আপনাদের ঢাকেশ্বরী মন্দিরের খবর জানানোর চেষ্টা করব। সহকর্মী শওকত মঞ্জুর শান্ত সেখানকার খবর রাখছেন। শান্ত, সন্ধ্যায় পূজা ও মণ্ডপের কি অবস্থা দেখছেন জানাবেন। সন্ধ্যা আরতি এবং প্রসাদ বিনিময় হচ্ছে কিনা সেখানকার অবস্থা জানাবেন। আজ তো পুরো দমে পূজা শুরু হলো। ইশরাত, এখন বলতে হবে যে সন্ধ্যার ঠিক পর থেকেই পুরো মণ্ডপ কিন্তু মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু প্রসাদ বিতরণ হয়েছে। আমরা দেখেছি যে সন্ধ্যার যে পূজা মহাসপ্তমীর সেই আনুষ্ঠানিকতা কিন্তু কিছুক্ষণ আগে সম্পন্ন হলো। এখন আমরা দেখছি যে পুণ্যার্থী যারা রয়েছেন তারা কিন্তু পুরোহিতের হাত থেকে তাদের যেই মহার্ঘটি সংগ্রহ করছেন এবং যে তাদের যে প্রচলিত যেই সনাতন ধর্মীয় যেই আচার রয়েছে সেটি তারা সম্পন্ন করছেন এবং প্রার্থনা করছেন, গড় প্রণাম করছেন। একই সাথে অসংখ্য ভক্তনারীকে কিন্তু এখানে ইতিমধ্যে এসে তাদের যে প্রার্থনা আরাধনা সেগুলো কিন্তু সম্পন্ন করছেন এবং একই সাথে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু তাদের যে প্রত্যাশার জায়গা সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং আমাদেরকে তারা কিন্তু বলেছেন যে তারা প্রত্যাশা করছেন সমাজের প্রতিটি স্তরের মানুষ যাতে সুস্থ সবল থাকে, সমৃদ্ধির পথে যাতে সবাই এগোতে পারে সেই প্রত্যাশার কথা কিন্তু তারা বলেছেন। একই সাথে মহা অষ্টমীর যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখছি তাদের চোখে মুখে, তাদের পোশাকে, তাদের আনন্দের ছটায় এই যে পূজার যে আনন্দ বা পূজার প্রতি তাদের যে ভালোবাসা, দেবীর প্রতি তাদের যে অনুরাগ সেটি কিন্তু তারা প্রকাশ করেছেন। একই সাথে এখানে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছেন এবং তারা সকলে মিলে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে চেতনা সেই কথা কিন্তু তারা ব্যক্ত করেছেন। একই সাথে এই পূজার আয়োজন যাতে নির্বিঘ্ন থাকে, কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয় সেই বিষয়ে কিন্তু তারা আশাবাদ ব্যক্ত করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে শান্ত। দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে যেন কোনো মহল নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে র্যাবের সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। গুজব বা অপতৎপরতা সংক্রান্ত কোনো তথ্য থাকলে জানানোর অনুরোধ র্যাব মহাপরিচালকের। দেশের মন্দিরগুলোতে র্যাবের পোশাকধারী সদস্যের বাইরে সাদা পোশাকধারীরাও দায়িত্ব পালন করছে বলে জানান তিনি। উৎসব শারদীয় দুর্গার উৎসব উপলক্ষে আমরা আশা করি এবারের পূজাটি খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে সম্ভব হব। এছাড়াও আমাদের সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনো রকম গুজব ছড়িয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে। জুলাই আন্দোলনে নৃশংসতার তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শিত হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ যমুনা টেলিভিশন, বিবিসি ও আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত 4টি ভিডিও চিত্র প্রদর্শিত হয়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সবশেষ সাক্ষী, মামলার মূল তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের জবানবন্দিতে উপস্থাপন করা হয় আরও প্রমাণ আর নথিপত্র। এদিন শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তার 2 সহপাঠী। জুলাই আন্দোলনে শাসকের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল ছাত্র জনতা। জীবন দিয়ে এঁকেছে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের মানচিত্র। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের 8ম দিন ছিল সোমবার। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন নিহত সাইদের 2 সহপাঠী। ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যার প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা দেন তারা। দাবি করেন দায়ী পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচার। একই সঙ্গে শাস্তি চান শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের কয়েকজন মন্ত্রীর। বুক বরাবর গুলি করে, তখন প্রথমে পড়ে গেলেও সে আবার বুক চেতিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু তারপরে তার উপরে গুলি চলতে থাকে। এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে ডিভাইডারের পিছনে গিয়ে পড়ে যায়।
এদিকে শেখ হাসিনার মামলায় টানা দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা। আদালতে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলনের শহীদ, আহত ও যোদ্ধাদের তালিকা, বিভিন্ন নথিপত্র। আন্দোলনের সময় যমুনা টেলিভিশন, বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত 4টি তথ্যচিত্র দেখানো হয়। 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের দমন করার জন্য উদ্দেশ্যে। সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। 24 জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 8টি অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার অভিযোগ গঠনের শুনানি 14 অক্টোবর। মানিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন কোম্পানি আয় ব্যয়ে নানা ধরনের তেলস্মাতি করে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, যারা দেশ থেকে টাকা পাচার করেছে তারা অনেক দক্ষ। বিকেল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর উদ্যোগে ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি ইন কর্পোরেট সেক্টর নিয়ে আলোচনায় অর্থ উপদেষ্টা এমন কথা বলেন। জানান, অন্তর্বর্তী সরকারের সবই যে ভালো তা বলা যাবে না, তবে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আগের চেয়ে উন্নত হয়েছে। উল্লেখ করেন, সাংবাদিকতার মানোন্নয়নে আরও দক্ষতার প্রয়োজন আছে। পরে ইআরএফ ইনস্টিটিউটের নাম ফলক উন্মোচন করেন অর্থ উপদেষ্টা। সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে বিপিসির বিরুদ্ধে বছরে 100 কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। এর আগে সংস্থাটি অভিযান চালিয়ে সরকারি গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে ডিলার বিপিসির কর্মকর্তাদের যোগসাজশে দ্বিগুণ দামে বিক্রির প্রমাণ পায়। যমুনা টেলিভিশনে ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানে বিষয়টি সামনে আসে। বছরে 14 লাখ সিলিন্ডার গ্যাস গ্রাহক পর্যায়ে সরকারিভাবে সরবরাহ করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে এসব গ্যাসের বেশিরভাগই বেসরকারি প্রতিষ্ঠানের সিলিন্ডারে ভরে দ্বিগুণ দামে বিক্রির প্রমাণ খুঁজে পেয়েছিল যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রি। সরকারি থেকে বেসরকারিতে ঢুকে দিচ্ছেন কেন? পকেটের মধ্যে গ্যাস থাকে না। অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর গত মে মাসে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে সত্যতা পায় দুদক। সংস্থাটি খুঁজে পায় সাধারণ মানুষের কাছে যে গ্যাস 690 টাকায় পৌঁছানোর কথা, সেটি বেসরকারি কোম্পানির বোতলে ভরে 1400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এ অনিয়মে জড়িত বিপিসির কর্মকর্তা, কর্মচারী ও ডিলারদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। এনফোর্স টিম অভিযান পরিচালনা করে। অভিযানের প্রেক্ষিতে এনফোর্স টিম প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন দাখিলের পরে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। অবশ্যই অনুসন্ধান হবে। এর আগে মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ বিভাগ তদন্ত করে পদ্মা, মেঘনা, যমুনা সহ 5টি কোম্পানির জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়, যদিও সেই নির্দেশনা এখনো বাস্তবায়ন হয়নি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে আলাদা টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এই অনুসন্ধান করবেন। এর আগে শেয়ারবাজারে কারসাজি, প্রতারণা ও মানি লন্ডারিং এর অভিযোগে সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে গত জুনে মামলা করেছিল কমিশন। সেই মামলায় শেয়ারবাজার থেকে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এর আগে সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিল দুদক। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 26 নভেম্বর দিন ধার্য করে আদালত। ভারতের নবম শিরোপা জয়ের মাধ্যমে শেষ হওয়া এশিয়া কাপে ম্যান ইন ব্লুদের জয়গার। ব্যাট কিংবা বল, দুই ডিপার্টমেন্টের শীর্ষস্থান ভারতীয়দের দখলেই। আসর জুড়ে ধারাবাহিক পারফরমেন্সে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। বোলিংয়ে সবার সেরা ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। বোলারদের মাঝে সেরা 5-এ আছে বাংলাদেশের মুস্তাফিজের নামও। ভারতের নবম শিরোপা জয়ে শেষ হলো আরও একটি এশিয়া কাপ। চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্ট জুড়েই ভারতীয়দের জয়কার। ব্যাটে বলে দাপট দেখিয়ে শীর্ষ অবস্থান ভারতীয়দের। আসর জুড়ে ধারাবাহিক পারফরমেন্সে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারতের অভিষেক শর্মা। সুপার 4-এ টানা 350-র পাশাপাশি গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও ছিলেন দুর্দান্ত। 314 রান করা এই তরুণ খেলোয়াড় হয়েছেন টুর্নামেন্ট সেরা। অভিষেকের পরের নামটাই ফাইনালে উঠতে না পারা লঙ্কান ওপেনার পাথম নিসাঙ্কা। আসরের একমাত্র সেঞ্চুরি করা এই ব্যাটার করেছেন 261 রান।
টুর্নামেন্টের তৃতীয় সেরা রান সংগ্রাহক সাহিবজাদা ফারহান। ফাইনালে ফ্লাইং স্টার্ট এনে দেয়া এই ব্যাটারের ঝুলিতে আছে 217 রান। ফারহানের পরেই আছেন ভারতের শিরোপা জয়ের নায়ক তিলক বার্মা। ফাইনালের সেরা পুরস্কার জেতা এই ব্যাটার করেছেন 213 রান। সেরা 5-এর সর্বশেষ নামটি পাকিস্তানের ওপেনার ফকর জামানের। বোলিংয়ে সবার সেরা ভারতের চায়নাম্যান কুলদীপ যাদব। ভারতের হয়ে 7 ম্যাচে 17 উইকেট নিয়েছেন তিনি। এই চায়নাম্যান বোলার ওভার প্রতি মাত্র 6.27 করে রান খরচ করেছেন। ফাইনালে 4 উইকেট সহ টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করেছেন এই বোলার। সব মিলিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরেই ছিলেন কুলদীপ। বোলিংয়ে দ্বিতীয় অবস্থানে আসেন শাহিন শাহ আফ্রিদি। 7 ম্যাচে 10 উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেরা বোলার তিনি। সুপার 4-এ খেলতে না পারলেও মাত্র 3 ম্যাচেই 9 উইকেট নিয়ে তালিকার 3 নম্বরে আছেন সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী। এই তালিকায় পরের নামটা বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করা ফিজের 6 ম্যাচে উইকেট সংখ্যা 9টি। উদযাপনে ঝড়তলা হারিস রফের ঝুলিতে 9 উইকেট। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই বড় কিছু ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যে বলে ট্রুথ সোশ্যালে আভাস দিয়েছেন তিনি। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করার কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। জানিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। ধারণা করা হচ্ছে উপত্যকায় যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় বড় সিদ্ধান্ত আসতে যাচ্ছে। এর আগে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে বৈঠক করেন নেতানিয়াহু। গাজায় শান্তি প্রতিষ্ঠা আরব নেতাদের কাছে 21 দফার একটি প্রস্তাব পেশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ইতোমধ্যেই আরব ও মুসলিম মিত্রদের প্রাথমিক সমর্থন পেয়েছে। ভিয়েতনামে তাণ্ডব চালিয়েছে টাইফুন বুয়ালই। প্রাণ গেছে কমপক্ষে 22 জনের, এখনও নিখোঁজ 17 জন। সোমবার ভোরে দেশটির উত্তর মধ্যাঞ্চলীয় প্রদেশ হাতিনে আঘাত হানে টাইফুনটি। বুয়ালইয়ের প্রভাবে রোববার থেকেই তীব্র বাতাস আর ভারী বৃষ্টিপাত হয় উপকূলীয় এলাকায়। বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় অনেক জায়গায়। প্রবল বাতাসে উপড়ে গেছে গাছপালা, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। বিপর্যস্ত জনজীবন। বন্ধ রাখা হয় বেশ কয়েকটি বিমানবন্দরও। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।